আমি অবিনাশ। পদবীর দরকার নেই, শুধু নামটাই থাক। বড় বিপদের সময় এখন, অথবা বলতে পারেন আগুনে পরিস্থিতি। 1905 সদ্য বঙ্গভঙ্গ হয়েছে, বিদ্রোহের আগুন জ্বলছে, কোথাও গনগনে, কোথাও ধিকি ধিকি। এই যে কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে জমিয়ে একটা বৃষ্টি হয়ে গেল, তার ক্ষমতা নেই এই আগুন নেভানোর। এত কাদা হয়েছে, সন্ধে হয়ে আসছে। আমি এখন চলেছি হুগলি জেলার ছোট এক গ্রামের রাস্তা ধরে। আমার গন্তব্য নীলকুঠি। হ্যাঁ, এই নামেই ডাকা হয় গঙ্গার ধারের প্রকাণ্ড জমিদার বাড়িটাকে। বাড়ির বড় কর্তা হারানচন্দ্র রায় ভীষণ কড়া মেজাজের মানুষ। ব্রিটিশ সরকারের সুনজরে থাকা তার মূল লক্ষ্য। আমাকে এখন তার সঙ্গেই দেখা করতে হবে। জামাটা বৃষ্টিতে একেবারে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে, কাঁধের ঝোলা ব্যাগটাও ভিজেছে। মির্চি বাংলায় শুরু হচ্ছে গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। আজকের গল্প অগ্নিসাক্ষী। লেখক সোহম দাস। এই যে, হ্যাঁ, এই যে পৌঁছে গেছি। বাবা, বিশাল অট্টালিকা। এই দিকের গেটে তো না কোনো দারোয়ান চোখে পড়ল না। কিছুটা এগোতেই চোখে পড়ল ড্রয়িং রুমে বসে গড়গড়া টানছেন জমিদার হারানচন্দ্র। কে কে তুমি? সোজা ঘরে ঢুকে আসছো? মাফ করবেন, গেটে তো দারোয়ান কেউ ছিল না, তাই ঢুকে পড়েছি। আপনার কাছেই এসেছি। আমার কাছে কি চাই? আগে, আমার নাম অবিনাশ, পাশের জেলা থেকে আসছি। ও, আপনি যদি কৃপা করে আমাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন, আমি আপনার কন্যার পড়াশোনার ভার নিতে পারি। কথাগুলো বলে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। মাঝে মাঝে তাকাচ্ছি চোখ তুলে। জমিদার মশাই আপাদমস্তক নিরীক্ষণ করলেন আমাকে, তারপর বললেন, গৃহশিক্ষক? তা একজন দরকার বটে। শোনো, মৃণালিনী আমার মেয়ে এমনিতে শান্ত, কিন্তু খুব জেদি। তোমার পক্ষে সেটা আবার সামলানো। আমি পারবো। তা কতদূর পড়েছো? এমনি করে জেরা চলল কয়েক মিনিট, তারপর কিছুক্ষণ চুপ। গায়ে লেপ্টে থাকা জামার জন্য তখন আমার বেশ ঠান্ডাই লাগছে। হঠাৎ আমাকে প্রায় চমকে দিয়ে হারানচন্দ্র বললেন, ঠিক আছে, শোনো, থাকবার জায়গা ওই পেছনের দিকে বাগান বাড়িতে হয়ে যাবে। কাল সকাল থেকেই কাজ শুরু। কিন্তু মনে রেখো বাবু, এ বাড়িতে কোনো রকমের গোলমেলে চাল চলন আমি সহ্য করি না, ঠিক আছে? এই কথার আর কি উত্তর দেব। মাথা নিচু করে সম্মতি জানালাম। আমার এখন সবচেয়ে বেশি করে দরকার একটা নিরাপদ আশ্রয়। ঝোলার ভেতরে সযত্নে লুকিয়ে রাখা কয়েকটা হ্যান্ডবিল আর একটা ডায়েরিকে আমায় রক্ষা করতেই হবে, যেগুলোর অস্তিত্ব জানাজানি হলে কাল সকালেই ঠাঁই হবে আন্দামান বা ফাঁসি কাঠে। এই বাড়িটাই এখন রক্ষা কবচ। আরে, ওখানে কে? বাইরে আলো বেশ কমে এসেছে। বারান্দায় দেখলাম এক কিশোরী বা যুবতী অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। সেই চাহনিতে কি শুধুই আলগা কৌতূহল, নাকি গভীর কোনো প্রশ্ন? পরদিন সকালের আকাশটা ধোয়া মোছা পরিষ্কার। বাগানবাড়ির জানলা দিয়ে রোদের ঝিলিক এসে পড়েছে চোখে। গত রাতের ঝড় বৃষ্টির পর প্রকৃতি এখন শান্ত, কিন্তু আমার মনের ভেতরে অস্থির টানাপোড়েন। আমি তো এখানে স্রেফ একজন গৃহশিক্ষক নই, আসলে
আসলে আমি একজন পলাতক বিপ্লবী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হন্যে হয়ে খুঁজছে আমাকে। বেলা বাড়তে মূল প্রাসাদে ডেকে পাঠানো হলো আমাকে। হারানচন্দ্রের অন্দরমহলের বিশাল লাইব্রেরি রুমে পাঠদানের ব্যবস্থা হয়েছে। সেখানে প্রবেশ করতেই দেখলাম মৃণালিনীকে। কালকের সেই আবছা দেখা মেয়েটি আজ দিনের আলোয় আরও উজ্জ্বল। পরনে সাদা শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ। মৃণালিনীর সামনে রাখা কয়েকটা মোটা ইংরেজি সাহিত্য আর ইতিহাসের বই। সেখানে হাজির জমিদার হারানচন্দ্র। অবিনাশ, মৃণালিনীকে শুধু পাঠ্য বই নয়, একটু ওই আধুনিক জ্ঞান বিজ্ঞানের খবরও দেবে, বুঝেছ? তবে সাবধান, বাইরের কোনো রাজনীতির হাওয়া যেন এই ঘরে না ঢোকে, লক্ষ্য রেখো। আপনি নিশ্চিন্ত থাকুন। হারানচন্দ্র ঘর থেকে বেরিয়ে যেতেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মৃণালিনী টেবিলের উপরে রাখা খোলা খাতার দিকে তাকিয়ে তার খাতা থেকে চোখ না তুলেই শান্ত স্বরে বলল, আপনি তো শিক্ষক হিসেবে খুব একটা অভিজ্ঞ নন, তাই না? হ্যাঁ, না, কেন এমন মনে হলো তোমার? মৃণালিনী এবার মাথা তুলল। তার শান্ত চোখের গভীরে এক লুকোনো হাসির ঝিলিক। চোখ দুটো বেশ বুদ্ধিদীপ্ত বটে। সে বলল, শিক্ষকদের হাতে কলমের কালি লেগে থাকে, কিন্তু আপনার আঙুলের ডগায় কালচে দাগটা যেন অন্য কিছুর। ওটা কি বারুদের দাগ? বুকের ভেতরটা হিম হয়ে গেল। এই কিশোরী কি তবে আমার আসল পরিচয় ধরে ফেলল? আমি নিজের হাতটা সযত্নে টেবিলের নিচে সরিয়ে নিলাম। ভয় নেই মাস্টার মশাই, আপনি পাঠ শুরু করুন। আমি আজ ফরাসি বিপ্লবের ইতিহাস নিয়ে কিছু জানতে চাই। অবাক হয়ে ভাবলাম, যে মেয়ে ফরাসি বিপ্লব পড়তে চায় সে আসলে কতটা সাধারণ। নিজেকে সামলে নিয়ে পড়াতে শুরু করলেও মন পড়ে থাকলো অন্য কোথাও। এই মেয়েটির কথা বলার ভঙ্গি আর তীক্ষ্ণ দৃষ্টি আমাকে কেমন সতর্ক করে দিচ্ছিল। মৃণালিনী এক মনে শুনছিল বাস্তিল দুর্গের পতনের কাহিনী। যখন সাম্য, মৈত্রী আর স্বাধীনতার কথা বলছিলাম, তখন নিজের অজান্তেই গলার স্বর আবেগে ভারী হয়ে উঠছিল। হঠাৎ, মাস্টার মশাই, স্বাধীনতার স্বাদ কি সত্যি রক্তের চেয়েও দামি? স্তব্ধ হয়ে গেলাম। এই মেয়ে পদে পদে আমাকে অবাক করছে। মৃণালিনী জানলা দিয়ে বাইরে গঙ্গার দিকে তাকিয়ে রইল। বললাম, শিকল ভাঙার আনন্দ পেতে গেলে মাঝে মাঝে রক্ত দিয়ে তার দাম মেটাতে হয় মৃণালিনী। যাকগে, সেসব এখন থাক। তুমি বরং তোমার কবিতার খাতাটা দেখাও। এই যে স্যার। দিন কয়েক এভাবেই কাটল। যে বাগান বাড়িতে আমি আছি, রাতের অন্ধকারে সেখানে মাঝে মধ্যে দু একজন ছায়া মানুষের আনাগোনা শুরু হলো। তারা আসলে আমার কাছেই আসে, শহরের খবর দিয়ে যায়। পুলিশ পিকেটিং বেড়েছে, স্বদেশী আন্দোলনের ঢেউ গ্রামেও এসে পৌঁছবে শীঘ্রই। আমাকে সাবধানে থাকতে হবে বলে ওরা। কিন্তু যত দিন যাচ্ছে দেখছি মৃণালিনী প্রায়ই তার পাঠের সময় পেরিয়ে যাওয়ার পরও লাইব্রেরিতে বসে থাকে। কোনোদিন সে ইসরাজ বাজায়, কোনোদিন নিবিষ্ট মনে বঙ্কিমচন্দ্র পড়ে। একদিন বিকেলে পড়ানো শেষ করে ফিরছি, হঠাৎ, মাস্টার মশাই, হ্যাঁ? আপনার ঝোলায় রাখা সেই ডায়েরিটা কি খুব দরকারি? আমার হৃৎপিণ্ডটা যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। পেছন ফিরে দেখলাম মৃণালিনী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে এক রহস্যময় খেলা। বাবা যদি জানতে পারেন আপনার ব্যাগে ওসব লিফলেট আছে, তবে আজ রাতেই গঙ্গার উপরে আপনার দেহ ভেসে যাবে। বুঝতে পারলাম না মেয়েটি আমাকে ভয় দেখাচ্ছে নাকি সতর্ক করছে, কিন্তু তার চোখে কোনো শত্রুতা ছিল না, ছিল এক অদ্ভুত মায়া। দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিলাম।
কোথাও কোনো ঝি বা চাকর দাঁড়িয়ে নেই তো? মৃণালিনীর দিকে এগিয়ে গেলাম। তুমি কি করে জানলে আমার ব্যাগ তুমি ছুঁয়েছ? মৃণালিনী সামান্য হাসল। না, সেই হাসিতে বিদ্রূপ ছিল না, ছিল এক গভীর আত্মবিশ্বাস। সে ধীর পায়ে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। বাগান বাড়ির গন্ধরাজ ফুলের সুবাস তখন বাতাসে ভাসছে। কাল সন্ধ্যায় যখন আপনি গঙ্গার ধারে গিয়েছিলেন তখন আপনার ঘরের জানালাটা খোলা ছিল আর ঝোলাটা টেবিলের উপর উপুড় হয়ে পড়েছিল। আমি শুধু ওগুলোকে গুছিয়ে রেখে এসেছি। আমার কপালে ঘামের উপস্থিতি টের পেলাম। এই জমিদার বাড়িতে এসেছিলাম নিরাপদ আশ্রয় ভেবে, অথচ এই বাড়ির মেয়েই দেখছি আমার কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি কি এখনই তোমার বাবাকে গিয়ে সব বলবে? ধরিয়ে দেবে আমাকে? বাবা ব্রিটিশদের পাচাটা গোলাম হতে পারেন, কিন্তু আমি তার মেয়ে হলেও তার সম্পত্তি নই। আমি তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম মাস্টার মশাই। আপনি যে লড়াই লড়ছেন তার খবর আমরাও রাখি। অবাক হয়ে দেখলাম শান্ত মেয়েটির ভেতরেও আগ্নেয়গিরি লুকিয়ে আছে। মৃণালিনী তার শাড়ির আঁচল থেকে একটা ছোট্ট চাবি বের করে আমার হাতে দিল। এ নিন, এটা রাখুন। লাইব্রেরির একদম কোণের আলমারিটার নিচে একটা গোপন ড্রয়ার আছে, সেখানে আপনার ডায়েরি আর লিফলেটগুলো রাখুন। ওটা কেউ কোনোদিন খুলবে না, ওটা আমার মা ব্যবহার করতেন। চাবিটা হাতে নিয়ে অনুভব করলাম সেটা মৃণালিনীর শরীরের উত্তাপে গরম হয়ে আছে। মনে হলো এই লড়াইয়ে আমি একা নই। কিন্তু এই মেয়েটি কেন তার নিজের বাবার বিরুদ্ধে গিয়ে একজন পলাতক বিপ্লবীকে সাহায্য করছে? এ কি কেবল সহমর্মিতা, নাকি এর গভীরে অন্য কোনো আবেগ খেলা করছে? সেই গোপন ড্রয়ারে নিজের নথিপত্র লুকিয়ে রাখার পর থেকেই এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বে জড়িয়ে পড়লাম। দিনের বেলা যখন মৃণালিনীকে ইতিহাস বা সাহিত্য পড়াই, তখন আর কেবল শিক্ষক থাকতে পারি না, যেন এক সহযোদ্ধার মুখোমুখি বসে আমি। মাঝে মাঝে পড়ার ফাঁকে মৃণালিনী দেশাত্মবোধক গান গেয়ে ওঠে খুব নিচু গলায়। সেই সুরের মূর্ছনায় মনে হয় এই বন্দিনী মেয়েটিও যেন মনে মনে কোনো এক শৃঙ্খল মুক্তির স্বপ্ন দেখছে। হারানচন্দ্র রায়ের কড়া শাসনের শিকল আর দেশের পরাধীনতা যেন মৃণালিনীর কাছে একই সমান্তরালে এসে দাঁড়িয়েছে। একদিন রাতে বাগানবাড়ির অন্ধকার বারান্দায় বসে গঙ্গার স্রোতের শব্দ শুনছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া আমার দিকে এগিয়ে আসছে। সচকিত হয়ে কোমরের কাছে হাত নিয়ে গেলাম, যেখানে ছোট ছোরাটা লুকিয়ে রাখি। কিন্তু ছায়ামূর্তিটা কাছে আসতেই থমকে গেলাম। চাদর মুড়ি দিয়ে মৃণালিনী এসে দাঁড়িয়েছে। তার এক হাতে একটা মাটির প্রদীপ, অন্য হাতে একটা টিফিন ক্যারিয়ার। আজ রাতে অন্দরমহলে ভোজ আছে, বাবার কিছু ইংরেজ সাহেব বন্ধু এসেছেন আপনার জন্য, তাই এই রান্নাঘর থেকে বিশেষ কিছু খাবার নিয়ে এলাম। আমি তো জানি আপনি সারাদিন শুধু চিড়ে মুড়ি খেয়েই কাটাচ্ছেন। খাবার? কিন্তু এসব করতে গিয়ে ধরা পড়লে তোমার বিপদ হতে পারে মৃণালিনী। মৃণালিনী হঠাৎ খুব কাছে এসে দাঁড়ালো। প্রদীপের আলোয় তার মুখটা এক অপূর্ব মায়াবী মূর্তির মতো দেখাচ্ছিল। নিচু স্বরে সে বলল, বিপদকে ভয় পেলে কি আর নীলকুঠিতে জন্মানো সাজে মাস্টার মশাই? আপনি শুধু মনে রাখবেন, এই বাড়ির দেওয়ালে কান আছে, কিন্তু এই দেওয়ালে ফাটল ধরানোর শক্তিও আমার আছে। মৃণালিনীর গলার স্বরে এক ধরনের অদ্ভুত কাঠিন্য। এই মেয়েটি কেবল প্রেমের আশ্রয় নয়, সে যেন এক অদৃশ্য বর্ম হয়ে আমাকে রক্ষা করছে। সেই রাতে প্রথমবার অনুভব করলাম দেশপ্রেমের যে কঠিন পথে পা বাড়িয়েছি, সেখানে মৃণালিনী এক পশলা বৃষ্টির মতো শীতল শান্তি নিয়ে এসেছে।
পরদিন থেকেই নীলকুঠির পরিবেশ বদলে গেল। হারানচন্দ্র রায়ের বাড়িতে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের একজন উচ্চপদস্থ অফিসার মিস্টার চার্লস এসেছেন। তিনি মূলত কলকাতা থেকে পালিয়ে আসা বিপজ্জনক বিপ্লবীদের সন্ধানে এই জেলা সফরে বেরিয়েছেন। ড্রয়িং রুমে হারানচন্দ্র আর চার্লসের উচ্চ হাসি আর মদের গ্লাসের ঠুংঠাং শব্দ বাগানবাড়ি পর্যন্ত ভেসে আসছিল। বুকের ভেতরটা ধক করে উঠল। চার্লস লোকটা ধূর্ত হিসেবেই পরিচিত। লাইব্রেরি ঘরে গিয়ে দেখলাম মৃণালিনী জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে। তার মুখটা ফ্যাকাশে। অবিনাশবাবু, অবিনাশবাবু, আজকে আর কোনো পড়াশোনা নয়। চার্লস সাহেব এখানে শুধু খাওয়ার জন্য আসেননি। তিনি খবর পেয়েছেন এই অঞ্চলের কোনো এক সম্ভ্রান্ত বাড়িতে একজন বিপ্লবী লুকিয়ে আছেন। স্থির হয়ে গেলাম। জানতাম একদিন এমনটা হবেই। আমি তবে আজ রাতেই চলে যাব মৃণালিনী। আমার জন্য তোমাদের কোনো বিপদে ফেলতে চাই না। মৃণালিনী এর পরে যা করল তার জন্য তৈরি ছিলাম না। দ্রুত ঘুরে দাঁড়িয়ে আমার হাতটা ধরল। তার স্পর্শে বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। না, এখন বের হওয়া মানেই ধরা পড়া। চার্লসের লোকেরা গঙ্গার ঘাটে আর সদর রাস্তায় উঁত পেতে বসে আছে। তবে মৃণালিনী আলমারির সেই গোপন ড্রয়ার থেকে আমার ব্যাগটা বের করে আনলো। তারপর সে একটা অদ্ভুত কাজ করলো। নিজের হাতের একটা সোনার বালা খুলে ব্যাগের ভেতর ভরে দিল। বাধা দিতে গেলে সে থামিয়ে দিয়ে বলল, এ নিন, শুনুন, কাল সকালে বড় ঘোড়ার গাড়িটা শহরের দিকে যাবে ব্রিটিশ মেম সাহেবদের জন্য রেশমি শাড়ি আনতে। আমি কোচম্যানকে বলে রেখেছি, আপনি পিছনের ডালায় ঘাস আর খড়ের নিচে লুকিয়ে থাকবেন। আর এই বালাটা, এটা বিপদে পড়লে কাজে দেবে। মেয়েটির উপস্থিত বুদ্ধি দেখে স্তম্ভিত হতে হয়। প্রেমের গভীরতার জন্যই কি এতটা সাহসী আর রণকৌশলী? মনে হলো সাক্ষাৎ কোনো দেবীর সামনে দাঁড়িয়ে আছি, যে আমাকে রক্ষার জন্য নিজের সবটুকু বাজি ধরছে। সবটুকু। সেই রাতটা যেন আর কাটতে চায় না। নীলকুঠির বিশাল অট্টালিকার প্রতিটি ইঁট যেন আজ প্রহর গুনছে। ঝোলার ভেতর সোনার বালাটা একটা ভারী দায়িত্বের মতো বিঁধছে। যে দেশপ্রেমের নেশায় ঘর ছেড়েছিলাম, আজ সেই একই তীব্রতা দেখতে পাচ্ছি এক সাধারণ জমিদারের মেয়ের চোখে। মৃণালিনী শুধু আমাকে ভালোবাসে না, সে আমার আদর্শকেও যেন নিজের করে নিয়েছে। কিন্তু চার্লস সাহেবের উপস্থিতি এই শান্ত গ্রামকে বিষাক্ত করে তুলেছে। মাঝরাতে হঠাৎ বুটের শব্দে তন্দ্রা ভেঙে গেল। জানলার ফাঁক দিয়ে দেখলাম টর্চের আলো নিয়ে 4-5 জন সেপাই বাগানবাড়ির দিকে এগিয়ে আসছে। এরে, কি করবো এখন? কি করি? খাটের তলে লুকোবো না? খাটের তলে লুকিয়ে বা কি লাভ হবে? খাটের তলায় কিন্তু কি হলো? শীষ দিচ্ছে কে? মৃণালিনী? দাঁড়াও, কি করছো তোমরা এখানে? বাবা কি অতিথিদের ঘুমের ব্যাঘাত ঘটাতে হুকুম দিয়েছেন? উই হ্যাভ ইনফরমেশন, এখানে কোনো সন্দেহভাজন লুকিয়ে আছে। হ্যাঁ, সন্দেহভাজন? এখানে শুধু আমার মাস্টার মশাই থাকেন, যিনি কাল অসুস্থ হয়ে পড়ার পর থেকে অকাতরে ঘুমাচ্ছেন। তোমরা কি ওর ঘর তল্লাশি করে বাবার মেজাজ আরো খারাপ করতে চাও? ওকে, সার্টেনলি নট। আমরা তাহলে ফেরত যাচ্ছি। কনস্টেবলস, চলো। একটা জানলার ফাঁক দিয়ে দেখলাম মৃণালিনী প্রদীপটা হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার ছায়াটা মাটির ওপর প্রকাণ্ড হয়ে পড়েছে, যেন এক রণরঙ্গিনী আমাকে আগলে রেখেছে। কিন্তু বিপদ কি এতে কাটল? আমার যেন মনে হচ্ছে বিপদের এই সবে শুরু। আসল পরীক্ষা ভোরবেলায়।
ভোরের আলো তখনও ফোটেনি। কুয়াশায় ঢাকা গঙ্গার ঘাট যেন এক অপার্থিব মায়াজাল তৈরি করেছে। নীলকুঠি রাস্তা বলে বড় ঘোড়ার গাড়িটা সাজানো হচ্ছে। হারানচন্দ্রের হুকুমে মেম সাহেবের জন্য কলকাতা থেকে দামি রেশম আর মসলিন আনতে হবে। চাদর মুড়ি দিয়ে অন্ধকারের বুক চিরে অতি সাবধানে আস্তাবলের পেছনে এসে দাঁড়িয়েছি আমি। আমার সমস্ত ইন্দ্রিয় এখন তীক্ষ্ণ। সামান্য পাতার শব্দেও চমকে উঠেছি এইটুকু আসতে। কোচম্যান রহমত আলী মৃণালিনীর আদেশ মেনে আগে থেকেই পেছনের ডালায় খড় আর ঘাসগুলো আলগা করে রেখেছিল। যখন ডালার ভেতর ঢুকে নিজেকে আড়াল করছি, ঠিক তখনই সেখানে উপস্থিত হলো মৃণালিনী। তার পরনে আজ একটা কালচে রঙের শাড়ি, যাতে অন্ধকারের সাথে মিশে যেতে সুবিধা হয়। ফিস ফিস করে সে বলল, অবিনাশবাবু, এই যে এই ব্যাগের ভিতরে কিছু শুকনো খাবার আর জল আছে। শহরে পৌঁছেই আপনি সোজা মানিকতলার ঠিকানায় চলে যাবেন, কেমন? মৃণালিনী, আমি কোনোদিন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। যদি বেঁচে ফিরি তবে কি দেখা হবে আমাদের? মৃণালিনী কিচ্ছু বলল না, ম্লান হাসল শুধু। সেই হাসিতে বিচ্ছেদের যন্ত্রণা ছিল না, ছিল এক অদ্ভুত তৃপ্তি। যে পথে আপনি চলেছেন মাস্টারমশাই, সেখানে ব্যক্তিগত ঋণের কোনো জায়গা নেই। দেশ স্বাধীন হলে দেখা হবে কিনা জানি না, কিন্তু আজকের এই ভোরে আমরা দুজনে মিলে এক নতুন ইতিহাস লিখলাম। হঠাৎ দূরে চার্লস সাহেবের কুকুরের ডাক শোনা গেল। মৃণালিনী দ্রুত সরে গিয়ে আস্তাবলের খুঁটির আড়ালে লুকোলো। কোচম্যান গাড়ি ছাড়া তোড়জোড় শুরু করতেই অনুভব করলাম চাকার নিচে মাটির কম্পন। গাড়িটা যখন সদর ফটক পেরিয়ে যাচ্ছে, খড়ের ফাঁক দিয়ে শেষবারের মতো দেখলাম মৃণালিনী বারান্দায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার দু চোখ দিয়ে জল পড়ছে না, কিন্তু সেই দৃষ্টিতে এক লেলিহান আগুনের শিখা জ্বলছিল। ঘোড়ার গাড়িটা ধুলো উড়িয়ে সদর রাস্তা ধরে এগোতে শুরু করলো। খড়ের স্তূপের নিচে শুয়ে প্রতিটি মুহূর্ত এক এক ঘন্টার মতো মনে হচ্ছে। দম বন্ধ করা গরমে আর ধুলোয় আবিশ্বাস ওঠার জোগাড়, কিন্তু নড়ার উপায় নেই। আচমকা গাড়িটা জোরে লাগাম টেনে থামাতেই ছিটকে গিয়ে গাড়ির কাঠে ধাক্কা খেলাম। বাইরে বুটের শব্দ আর ব্রিটিশ সিপাহীদের গলার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। মিস্টার চার্লসের গলার আওয়াজ চিনতে মোটেই দেরি হলো না। এত ভোরে কোথায় যাওয়া হচ্ছে? রহমত খুব আস্তে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, মেম সাহেবদের জন্য কাপড় আনতে কলকাতা যাচ্ছে। হারানবাবু পাঠিয়েছেন। সিরিয়াসলি? এদিকে চার্লস নিজের হাতে একটা বেয়ানেট নিয়ে খড়ের স্তূপের ভেতরে খোঁচাতে শুরু করলো। লেট মি চেক। বুকের একদম কাছ দিয়ে একটা ধারালো ফলা বেরিয়ে গেল। একটুর জন্য বাঁচলাম। দাঁতে দাঁত চেপে বসে রইলাম। সামান্য একটু শব্দ করলে সব শেষ। ঠিক সেই মুহূর্তে নীলকুঠির দিক থেকে একটা ঘোড়া ছুটিয়ে কেউ আসছে টের পেলাম। খড়ের ফাঁক দিয়ে দেখলাম মৃণালিনী ঘোড়ায় চড়ে এসে দাঁড়িয়েছে। মিস্টার চার্লস, আমার বাবার আদেশ পালন করা কি এখন আপনার গোয়েন্দাগিরির চেয়ে কম গুরুত্বপূর্ণ? এই গাড়িতে মেম সাহেবদের উৎসবের পোশাক আছে। আপনার বেয়নের যদি সেগুলোকে নষ্ট করে, তবে তার জবাবদিহি আপনি করবেন তো? চার্লস সাহেব মৃণালিনীর এই আগ্নেয় রূপ দেখে কিছুটা দমে গেলেন। তিনি বেয়ানেটটা নামিয়ে নিলেন। আই এম সরি ম্যাডাম, জমিদার কন্যা যখন গ্যারান্টি দিচ্ছেন, ঠিক আছে, লেট দেম গো। হ্যাপি? গাড়িটা আবার চলতে শুরু করলো। মনে মনে মৃণালিনীকে ধন্যবাদ জানালাম। শুধু বিদায় দিয়ে সে ঘরে ফিরে যায়নি, আড়ালে থেকে আমার রক্ষা কবচ হয়ে রাস্তা পর্যন্ত এসেছে। কলকাতা পৌঁছানোর আগেই চুঁচুড়ার কাছাকাছি এক নির্জন স্টেশনের কাছে গাড়ি থেকে নেমে পড়লাম। রহমত আলী চোখের ইশারায় বিদায় জানালো।
মনে হচ্ছিল এক নতুন জন্ম লাভ করেছি, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। মানিকতলার গোপন আস্তানায় পৌঁছানোর পর যখন ছোলা থেকে নথিপত্রগুলো বের করছিলাম, তখন হাতে ঠেকল মৃণালিনীর দেওয়া সেই সোনার বালাটা। বালাকে ঘিরে এক টুকরো কাগজ জড়ানো ছিল। কাঁপা হাতে কাগজটা খুলতেই আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মৃণালিনীর হাতের লেখা। মাস্টার মশাই, আপনি যখন এই চিঠি পড়বেন ততক্ষণে হয়তো নীলকুঠির আকাশ বারুদের ধোঁয়ায় ভরে গেছে। চার্লস সাহেব জেনে গেছেন যে আপনি আমাদের বাড়িতেই ছিলেন। আমি জানতাম আজ ভোরে তিনি গাড়ি তল্লাশি করবেন, তাই আপনার দিক থেকে নজর ঘোরাতে আমি নিজেই বাবার সিন্ধুক থেকে কিছু গোপন রাজদ্রোহী নথিপত্র চার্লসের নিজের ব্যাগে লুকিয়ে রেখেছি। কি সর্বনাশ! এ কি ভয়ঙ্কর খেলা! ব্রিটিশ অফিসারের ব্যাগে যদি ব্রিটিশ বিরোধী নথি পাওয়া যায়, তবে সেটা কেবল চার্লসের কেরিয়ার নষ্ট করবে না, পুরো নীলকুঠির ওপর চরম দমন নীতি নেমে আসবে। মৃণালিনী আমাকে বাঁচানোর জন্য নিজের পুরো পরিবার আর নিজেকে অগ্নি পরীক্ষায় ঠেলে দিল। চিঠির শেষে লেখা ছিল, আমি জানি বাবা আমাকে ক্ষমা করবেন না, আর ব্রিটিশ সরকার তো নয়, কিন্তু স্বাধীনতার যজ্ঞে একটা বড় আহুতি না দিলে কি আর দেবতার বর পাওয়া যায়? আপনি লড়ে যান, আমাদের আবার দেখা হবে মুক্ত ভারতের মাটিতে। মৃণালিনী এই বিপ্লবের আসল পরিচালক হয়ে উঠেছে। মৃণালিনীর সেই শান্ত মুখটা চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু না, মৃণালিনী তো এখন এক জ্বলন্ত মশালে পরিণত হয়েছে। না না, দেরি করলে চলবে না, এখনই নীলকুঠিতে ফিরতে হবে, দলের সবাইকে খবর দিতে হবে। কিন্তু সময় কি আমার সাথে থাকবে? আবার যখন হুগলির সেই পরিচিত গ্রামে ফিরে এলাম, তখন সন্ধ্যার আকাশ রক্তবর্ণ রূপ ধারণ করেছে। তবে সেটা সূর্যাস্তের আভা নয়, বরং নীলকুঠির দিক থেকে ধেয়ে আসা আগুনের লেলিহান শিখা। গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। লোকমুখে শুনলাম, মিস্টার চার্লসের ব্যাগে রাজদ্রোহী নথি পাওয়ার পর সাহেব ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি এটাকে তার ওপর কোনো বড় ষড়যন্ত্র বলে ধরে নিয়েছেন এবং তার জন্য হারানচন্দ্রকে দায়ী করেছেন। হারানচন্দ্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আরও বিপাকে পড়েছেন। না স্যার, কোথাও একটা ভুল হচ্ছে স্যার। কারণ মৃণালিনী ততক্ষণে স্বীকারোক্তি দিয়েছে যে সে নিজেই এই কাজ করেছে, আর তার সহযোগী ছিল খোদ বাড়ির মালিক। ব্রিটিশ পুলিশের এক সশস্ত্র বাহিনী নীলকুঠি ঘিরে ফেলেছে। জমিদার বাড়ির সম্মান আর আভিজাত্য এখন মাটিতে লুটিয়ে পড়ছে। বাগানের পেছনের রাস্তা দিয়ে অতি সন্তর্পণে প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করলাম। চারিদিকে পোড়া গন্ধ আর কান্নার শব্দ। লাইব্রেরি ঘরের জানলা দিয়ে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে। সেই ঘর যেখানে একদিন মৃণালিনীকে ফরাসি বিপ্লবের পাঠ দিয়েছিলাম, আজ সেখানেই বিপ্লবের অগ্নিদাহ চলছে। সেদিকে দৌড়লাম। মৃণালিনী! মৃণালিনী! মৃণালিনী, কোথায় তুমি? কোথায় তুমি মৃণালিনী? মৃণালিনী! ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে হঠাৎ এক অস্পষ্ট অবয়ব বেরিয়ে এলো। সেটা মৃণালিনী নয়, বৃদ্ধ কোচম্যান রেহমত আলী। তার সারা শরীর রক্তে ভেজা। রেহমত, কি হয়েছে? রেহমত ধুঁকতে ধুঁকতে কোনো রকমে যা বলল, তাতে বুঝলাম অন্দরমহলের ঠাকুর ঘরে নিজেকে বন্দি করে রেখেছে মৃণালিনী। সাহেবরা দরজা ভাঙার চেষ্টা করছে। পায়ের নিচে মাটি সরে গেল যেন। এই আগুন আর বারুদের খেলায় একবার যে জড়িয়েছে, তার ফিরে আসা কঠিন নয়, তার ফিরে আসা অসম্ভব। কিন্তু মৃণালিনীকে এভাবে মরতে দিতে পারি না আমি। কোমরের ছোড়াটা বের করে উন্মত্তের মতো ঠাকুর ঘরের দিকে দৌড়লাম। পেছনে তখন শোনা যাচ্ছে চার্লসের নির্দয় অট্টহাসি আর সেপাইদের বুটের শব্দ। You Indians, you thought you're going to fool me! ধ্বংসলীলার মাঝখানে
প্রেম আর দুঃখ আজ একাকার হয়ে গেছে। ঠাকুর ঘরের দরজা ভেঙে যখন ভেতরে ঢুকলাম, তখন ঘরটা যেন ধোঁয়ায় অন্ধকার। আগুনের উত্তাপে দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। মেঝের এক কোণে ওই তো মৃণালিনী নিশ্চল হয়ে বসে আছে। তার সামনে রাখা সেই গোপন ড্রয়ারের কাঠের বাক্সটা। মৃণালিনী চলো চলো চলো, ওঠো ওঠো, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। দেরি করে ফেললেন মাস্টারমশাই। ওরা সব কেড়ে নিলেও আমাদের আত্মসম্মান নিতে পারবে না। মৃণালিনীকে পাঁচা কোলা করে তুলে নিয়ে পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে বাগানে বেরিয়ে এলাম। বাইরে তখন নীলকুঠি এক বিশাল অগ্নিপিণ্ডে পরিণত হয়েছে। নিরাপদ দূরত্বে আসার পরে দেখলাম মৃণালিনীর চোখে কোনো ভয় নেই, আছে বরং এক অদ্ভুত প্রশান্তি। কেন 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 তুমি নিজের জীবনটা এইভাবে বাজি রাখলে মৃণালিনী? কেন কেন? আমি তো তোমায় বাঁচিয়ে নিয়ে যেতাম মৃণালিনী, আমি তোমায় বাঁচিয়ে নিয়ে যেতাম। আপনি কি ভেবেছিলেন আমি কেবল এক দুর্বল জমিদার কন্যা যে আপনার সাহায্যের অপেক্ষায় বসে থাকবো? মৃণালিনী ধীরে ধীরে কাঠের বাক্সটা খুলল। কিন্তু এ কি হাতের সেই বাক্সটার ভেতর কোনো গয়না বা নথি নেই, আছে একটা ডায়েরি। মৃণালিনী ডায়েরিটা তুলে আমার হাতে দিল। অবিনাশ বাবু, আপনি যে বিপ্লবী দলের হয়ে কাজ করেন, আমি দীর্ঘ 2 বছর ধরে সেই দলেরই গুপ্তচর হিসেবে এই বাড়িতে নজর রাখছিলাম। আমার বাবা যে ব্রিটিশদের এজেন্ট, সেটা প্রমাণ করার জন্য আমি অপেক্ষা করছিলাম। কি বলছো সব? আমি যাকে রক্ষা করতে এসেছিলাম সে আসলে আমারই ঊর্ধ্বতন। মৃণালিনী ধীর পায়ে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে পেছন ফিরে তাকালো হঠাৎ। আপনার হয়তো মনে হয়েছিল আমি আপনার প্রেমে পড়েছি। হয়তো পড়েছি, কিন্তু আমার প্রথম প্রেমে মাটি। আপনি তো কেবল একজন সৈনিক, আর আমি হলাম সেই দাবার ঘুঁটি যে কিস্তিমাত করার জন্য নিজেকেও কোরবানি দিতে পারে। আজ থেকে নীলকুঠির মৃণালিনী মৃত, জন্ম নিল এক নতুন শিখা। যে মেয়েটিকে এতদিন পড়িয়েছি সে আসলে আমাকেই এক মহৎ পাঠ দিয়ে গেল। ওর আসল পরিচয় কি কোনোদিনও কি তা পুরোপুরি জানতে পারবো? মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন অগ্নিসাক্ষী। লেখক সোহম দাস। লেখক সোহম দাসের জন্ম 2004 সালের 11ই মে হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের শ্রীরামপুর গ্রামে। বর্তমানে উত্তরপাড়ার বাসিন্দা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের 4র্থ বর্ষের ছাত্র।
খুব শিগগির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করতে চলেছেন। সাহিত্যের প্রতি টান ছেলেবেলা থেকেই। অনুপ্রেরণা যোগায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। অভিনয় অবিনাশ, অগ্নি, মৃণালিনী এবং ইপ্সিতা, হারানচন্দ্র, সৌভিক সাহা, চার্লস, দেবাশিস রায়। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম্য শুভ ক্রসটেক। প্রচার অলঙ্করণ আলাপন সাহা। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য, সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। সূত্রধার এবং সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।